আমাদের এই বছরের ঘাটতির পরিমাণ সব মিলিয়ে জিডিপির প্রায় 4%-এর নিচেই বা 4%-এর কাছাকাছি 4%-এর নিচেই আছে। মোট 2/3 হলো আমার কর রাজস্ব থেকে আসবে। এটা সম্ভব কিনা এইটা হচ্ছে প্রশ্ন, যেটা সম্ভব কিনা। ঘাটতি বাজেটে এটা কোনো বড় সমস্যা না, কারণ আমাদের অবশ্যই বাজেটে ঘাটতি থাকারই কথা, কারণ আমাদের যে উন্নয়ন আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার তুলনায় আমাদের রাজস্ব সংগ্রহ কম হতে পারে। যদি আমরা 9,38,000 কোটি টাকা মোট বাজেট হয়, তার মধ্যে 6,30,000 কোটি টাকা বা এরকম 95,000 কোটি টাকা, তারপরে এটা 1/3 বেশি, অর্থাৎ মোট 2/3 হলো আমার কর রাজস্ব থেকে আসবে। এটা সম্ভব কিনা এইটা হচ্ছে প্রশ্ন, যেটা সম্ভব কিনা। যে সরকার যে এই ব্যয় সংকুলনটা করবে, তার জন্য যে আয়টা লাগবে, সেই আয়টা যদি কর হয়, এবং কর আমাদের এনবিআর থেকে এই টাকাটা আসার কথা, কিন্তু আমাদের দুঃখজনক হচ্ছে যে এনবিআরের যে অতীত ইতিহাস, আমরা যদি তাদের অর্জনের লক্ষ্যমাত্রা এবং অর্জন এটা যদি প্রতি বছরবারই দেখি, তাহলে এই কখনোই কোনো বছরেই তাদের যে মূল লক্ষ্যমাত্রা কিংবা সংশোধিত লক্ষ্যমাত্রা, তার কোনোটাই তারা অর্জন করতে পারেননি। ফলে এই যে একটা বিশাল একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এখানে বড় রকমের প্রশ্ন রয়েছে, যে তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন আছে, তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন আছে, এবং এখানে অন্যান্য যে সমস্ত লিকেজ হয়, যেভাবে আমরা কর সংগ্রহ করতে ব্যর্থ হই, যে পদ্ধতিগত কারণ আছে, সেই কারণগুলোকে যদি আমরা ম্যানেজ করতে না পারি, তাহলে এই লক্ষ্যমাত্রা কিন্তু উচ্চভিলাষী। তবে আপনার এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের কারণ নেই এ কারণেই যে সরকারও তার যে বাজেট যে লক্ষ্যমাত্রা রাখে, ধরা যাক 9,38,000 কোটি টাকা, এটাও শেষ পর্যন্ত কিন্তু সরকার খরচ করতে পারে না। অর্থাৎ প্রতি বছর কিন্তু আমাদের সংশোধিত বাজেট আছে, এবং সংশোধিত বাজেটে আসলে এই যে বড় বাজেটের ফিগারটা রাখা হলো, এটা দেখা যাচ্ছে কমে আসে। বাজেট ঘাটতি 2.43 লাখ কোটি টাকা। আরেকটা হচ্ছে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা 6.95 লাখ কোটি টাকা, এটা আমরা জানি যে এটা হচ্ছে বাস্তবতা, যেটা পুরোটা আসলে অর্জন করা সম্ভব নয়। তাহলে ঘাটতি ওইখানেও তৈরি হবে, আবার এখানেও ঘাটতি রয়েছে। এই অর্থ কিভাবে পূরণ হবে? দেখুন, আমাদের মতন দেশে যারা আমরা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি, উন্নয়নশীল একটা দেশের ক্ষেত্রে ঘাটতি বাজেটে এটা কোনো বড় সমস্যা না, কারণ আমাদের অবশ্যই বাজেটে ঘাটতি থাকারই কথা, কারণ আমাদের যে উন্নয়ন আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার তুলনায় আমাদের রাজস্ব সংগ্রহ কম হতে পারে। কিন্তু এটা কিন্তু যদি অর্থনীতি সক্রিয় থাকে, তাহলে এই ঘাটতিটাকে আমরা ক্রমাগতভাবে মোকাবেলা করে যেতে পারি। তার একটা অন্যতম কারণ হচ্ছে যে ঘাটতিটা দেখা যাচ্ছে, হ্যাঁ, কর রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে আমাদের ঘাটতি থাকতে পারে, কিন্তু সেই ঘাটতিটা আমরা মোকাবেলা করব হচ্ছে যে আমাদের ঋণ থেকে। সেই ঋণের দুটো উৎস, একটা হচ্ছে যে আমাদের আভ্যন্তরীণ যে উৎস আছে, অর্থাৎ ব্যাংকিং সেক্টর থেকে সরকার ঋণ নিতে পারে, অর্থাৎ সরকারের যে সমস্ত বন্ড কিংবা সঞ্চয়পত্র আছে, এগুলো বিক্রি করে সে আভ্যন্তরীণ উৎস থেকে সে ঋণ নিতে পারে। আর একটা হচ্ছে সে বিদেশ থেকে ঋণ নিতে পারে, অর্থাৎ যেমন IMF কিংবা ওয়ার্ল্ড ব্যাংক কিংবা অন্য আরও বায়োলেটারাল যে সমস্ত এজেন্সিগুলো আছে, তাদের কাছ থেকে সে লোন নিতে পারে। এই লোনের টাকাটা যদি আমরা যথাযথভাবে বিনিয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমার যে ঘাটতি, সেই ঘাটতিটা একটা বড় সমস্যা হয়ে দেখা দেয় না। কারণ বাজেটটা তো একটা ধারাবাহিক প্রসেস, অর্থাৎ এই বছরে যা আমরা করবো সেটা আগামী বছরে তার ক্যারি ওভার হবে, তারপরের বছর যাব। ফলে ঘাটতি এখন পর্যন্ত আমি যেটা দেখেছি, যে আমাদের এই বছরের ঘাটতির পরিমাণ সব মিলিয়ে জিডিপির প্রায় 4%-এর নিচেই বা 4%-এর কাছাকাছি 4%-এর নিচেই আছে। অর্থাৎ জিডিপির 4%-এর নিচে যদি কোনো দেশের অর্থনীতির ঘাটতি থাকে, সেটা কোনো বড় বিপজ্জনক ব্যাপার না। এটা যদি অ্যাভাব 10% না যায়, তাহলে আসলে এটা নিয়ে আমাদের উদ্বেগের কোনো কারণ নেই। ফলে এই ঘাটতিটা নিয়ে সেই অর্থের যদি আমরা যথাযথ বাস্তবায়নটা করতে পারি, সেই বাস্তবায়নটা যদি আমাদের যেখান থেকে উৎপাদনশীল খাতগুলো সক্রিয় হতে পারে, দেশের অর্থনীতি সক্রিয় হতে পারে, দেশের মানব সম্পদ উন্নয়নটা সক্রিয় হতে পারে, তাহলে আসলে ঘাটতিটা আমাদের জন্য বিপদ না।